হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের টেস্ট পেপার সলভিং এই ক্লাসগুলোর আরও একটি ক্লাসে ডিয়ার স্টুডেন্টস। এসএসসি 26 ব্যাচ এখানে আছো, 27 কিংবা 28 ব্যাচ যারাই আছো না কেন সবার জন্যই এই ক্লাসগুলো একদম বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস হতে যাচ্ছে ভাইয়া। সো যারা টেস্ট পেপার নিয়ে খুব বেশি টেনশনে আছো, সলভ করবা কীভাবে বুঝতে পারছো না, নানান জিনিস নানান প্রবলেম ফেস করছো, তাদের জন্যেই এই ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। সো আজকের ক্লাসে, আজকের এই টেস্ট পেপার সলভিং ক্লাসে ভাইয়া কানেক্টরস নিয়ে কথা বলবো। আমরা অলরেডি প্রথম যে ক্লাসগুলো দিয়েছিলাম চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসগুলো শুরু করেছি। চেঞ্জিং সেন্টেন্সের প্লেলিস্টের সেখানে গেলে তুমি কিন্তু পার্ট 1 পার্ট 2 এভাবে সবগুলো ক্লাস কিন্তু পেয়ে যাবা, সবগুলো ক্লাস তুমি কিন্তু সেখানে পেয়ে যাবা। অ্যান্ড তোমার জন্য হচ্ছে কানেক্টরসের এই ক্লাস, এই প্লেলিস্টেও তুমি এক এক করে প্রত্যেকটা টেস্ট পেপারের বোর্ড কোয়েশ্চেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলের তুমি প্রশ্নের সলিউশন কানেক্টরস থেকে আছে, তুমি সেগুলো কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে পেয়ে যাচ্ছ। দ্যাট মিনস ভাইয়ার এই চ্যানেল থেকে তুমি টেস্ট পেপারের একদম পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে। সম্পূর্ণ ফ্রিতে তুমি একটা সলিউশন প্র্যাকটিস তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাওয়া ডিয়ার স্টুডেন্টস। ওকে, সো আমি শুরু করছি আমাদের কানেক্টরস টেস্ট পেপার সলভিংয়ের এই ক্লাসে। সবাইকে আরও একবার স্বাগত জানাই। সো টেস্ট পেপার, আমি আবারও বলেছি, টেস্ট পেপার যদি কেউ ভালো মতো করে প্র্যাকটিস করে, অ্যাটলিস্ট 50টা বোর্ড কেউ যদি ভালো মতো করে পড়ে, তাহলে তার কানেক্টরস বলো, চেঞ্জিং সেন্টেন্স বলো, রাইট ফর্মস অফ ভার্ব বলো, কোনোটাতেই কোনো সমস্যা আমাদের থাকবে না। ঠিক আছে? সো মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে এবং দেখতে হবে যে জিনিসগুলো কিভাবে ব্যবহৃত হয়, কানেক্টরসগুলো কিভাবে কোন জায়গায় কোন অর্থে বসে, এইটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, সো বিফোর স্টার্টিং দ্য প্র্যাকটিস পার্ট শুরু করার আগে আমি তোমাদেরকে কানেক্টরস নিয়ে বেসিক কিছু আইডিয়া তোমাদেরকে দেই। সো বেসিক আইডিয়া বলতে যেটা বোঝায়, কানেক্টরস জিনিসটা কি? কানেক্টরসে যদি বাংলা করো, কানেক্টরস অর্থ হচ্ছে আমাদের সংযোগকারী, তাই তো? কানেক্টরস যদি আমরা বাংলা করি, কানেক্টরস অর্থ হচ্ছে আমাদের সংযোগকারী। সংযোগকারী, ওকে, কানেক্টরস অর্থ হচ্ছে আমাদের সংযোগকারী। এটা কি করে? এটা দুটো বাক্যের মধ্যে যে অর্থগত সম্পর্ক আছে না, প্রত্যেকটা বাক্যের মধ্যে আমাদের অর্থগত সম্পর্ক আছে, সেই অর্থগত সম্পর্কটাকে বেসিক্যালি কি করে? কানেক্টরস যুক্ত করে। মানে তুমি যদি কানেক্টর মনে করো যে আগের বাক্য পরের বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই, বাট তুমি এই শুধু কানেক্টরস ব্যবহার করেই দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারো। তো সম্পর্ক, অর্থগত সম্পর্ক ইন্ডিকেট করার জন্য, স্থাপন করার জন্যই আমরা কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি বা করে থাকি। এখন এক একটা বাক্য এক এক ধরনের অর্থ প্রকাশ করে, এক একটা বাক্য এক এক ধরনের অর্থ প্রকাশ করে, ওই অর্থটা বুঝেই আমাকে ওই কানেক্টরসগুলো ব্যবহার করতে হয়। এবং বিভিন্ন কানেক্টরসের অর্থ কিন্তু বিভিন্ন রকমের। বাটের এক ধরনের অর্থ, ফর এক্সাম্পলের এক ধরনের অর্থ, সো এর এক ধরনের অর্থ, সো দ্যাটের এক ধরনের অর্থ। সো এক একটা কানেক্টরস এক এক ধরনের অর্থ প্রকাশ করে। সো ওই অর্থ অনুযায়ী আমাকে বাক্যের সাথে মাঝখানে, বাক্যের শুরুতে কানেক্টরসগুলো ব্যবহার করতে হয়। কানেক্টরস তো অনেকে লিঙ্কিং ওয়ার্ডসও বলে বা লিঙ্কারও বলে। সো কানেক্টরসকে বিভিন্ন বইতে লিঙ্কার্সও বলা হয়েছে, আবার কিছু কিছু বইতে বলেছে যে কানেক্টরস এবং লিঙ্কার্স ভিন্ন বিষয়। বাট তুমি যদি এটাকে সেম ধরো তাতেও ভুল নাই, প্রবলেম নাই। কানেক্টরস অথবা লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ডস, আমরা এই জিনিসটাই আজকের এই প্র্যাকটিস ক্লাসে শেখার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল তোমাদেরকে বলি, যেমন আমি যদি বলি যে বাইরে অনেক গরম, বাইরে অনেক গরম, আমি ছাতা নিয়েছি। বাইরে অনেক গরম, আমি ছাতা নিয়েছি। সো আমি ছাতা নিয়েছি, বাইরে অনেক গরম, দুটো বাক্যের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আলাদাভাবে চিন্তা করলে আমি ছাতা নিয়েছি আলাদাভাবে চিন্তা করো, এবং বাইরে অনেক গরম এটাকে আলাদাভাবে চিন্তা করো, কোনো সম্পর্ক কি আছে? মানে আদৌ কিন্তু নাই। কিন্তু চাইলে আমরা দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। সেটা কি দিয়ে? এই যে তাই দিয়ে। সো এই যে তাই লিখলাম, তাহলে কি আগের বাক্যের সাথে পরের বাক্যের যে সম্পর্ক, এই সম্পর্কটা কি তাই প্রকাশ করছে না? তাই দিয়ে দুটো বাক্যের মধ্যে একটা রিলেশন ইন্ডিকেট করা হচ্ছে না? তাহলে এই যে তাই, এই তাইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কানেক্টরস। তো এরকম বিভিন্ন বাক্যের সাথে সম্পর্কটাও বিভিন্ন রকমের হয়। সো ভিন্ন ভিন্ন সম্পর্কের বেলায় ভিন্ন ভিন্ন কানেক্টরস বা লিঙ্কার্স ব্যবহার করতে হয়। সো আমরা প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন দেখবো এখন। প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন দেখার পরে বোর্ড কোয়েশ্চেনগুলো থেকে দেখবো যে প্রত্যেকটা জিনিস কীভাবে তোমার হচ্ছে ব্যবহৃত হয়, সেগুলো আমরা একটু দেখবো। আর বাই দ্য ওয়ে, এই ক্লাসগুলো কিন্তু এসএসসি 26 ব্যাচের জন্য, 27 কিংবা 28 ব্যাচ যারাই আসবে সবারই তো বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে।
টেস্ট পেপার সলভ করতে হবে। সো তোমরা যদি এখন থেকেই প্রিপারেশন নিয়ে থাকো, ভালো মতো করে পড়ে থাকো, তাহলে তোমার জন্য বেস্ট একটা আউটপুট তুমি কিন্তু পরবর্তীতে পাবা। আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখলেই ভালো। আমি দেখো কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। সো আমাকে প্যাসেজটা কমপ্লিট করতে বলেছে সুইটেবল, সঠিক কানেক্টরস ব্যবহার করার মাধ্যমে। সো ঢাকা বোর্ড 2025 সালে এখানে আছে, ঢাকা বোর্ড 2025, এবং সেম কোশ্চেনটাই ঢাকা রাজশাহী বোর্ড 2017 সালে আসছে। সো দেখতে পাচ্ছ কিনা প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে, প্রশ্ন প্রচুর পরিমাণে কিন্তু রিপিট হচ্ছে। সো তুমি যদি ভালো মতো করে একটা বোর্ড, কয়েকটা বোর্ড বা অসংখ্য বোর্ড, 50-60টা বোর্ড সলভ করে ফেলো, তোমার কি আর কোনো প্রবলেম থাকবে? থাকবে? সত্যি কথা বলো, থাকবে না কিন্তু। সো এই উদ্দেশ্যে কিন্তু আমরা কাজগুলো করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকন ক্লিক করে রাখতে হবে যেন সমস্ত ক্লাস তুমি পেয়ে যাও। ওকে, সো রুমা ইজ আ স্টুডেন্ট, আমরা পুরো প্যাসেজটা একবার করে পড়বো, তারপরে সলভ করতে যাব। ঠিক আছে, আগে পড়বো, তারপর কনসেপ্টটা বুঝবো, অর্থ বুঝে দেন আমরা অ্যাপ্লাই করবো। সো রুমা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 10, শি ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট। বলছে রুমা একজন ক্লাস 10-এর শিক্ষার্থী, স্টুডেন্ট, সে খুবই মেধাবী। মেরিটোরিয়াস মানে কি? এটার অর্থ হচ্ছে মেধাবী, সে মেধাবী ছাত্রী। শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, তার যে মেধা, এটা হচ্ছে মেধা, এটা হচ্ছে নাউন, আর মেধাবী এটা হচ্ছে আমাদের কি মেধাবী অ্যাডজেক্টিভ। আর টেক্স প্রাইড, এই যে প্রাইড মানে কি? গর্ব। সে কখনো গর্ব করে না, সে কখনো তার মেধা নিয়ে কি করে না? গর্ব করে না। শি ইজ হেল্পফুল টু অল, সে সবার প্রতি কি মানে হেল্পফুল, সবাইকে সাহায্য করে, সাহায্যপূর্ণ মনোভাব নিয়ে সে চলে। ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, শি ট্রাইস টু হেল্প হার। যদি কোনো শিক্ষার্থী তার কাছে আসে কোনো সমস্যা নিয়ে, শি ট্রাই, সে চেষ্টা করে, টু হেল্প হিম অর হার, সে তাকে সাহায্য করতে চেষ্টা করে। শি ইজ রেসপেক্টফুল টু সিনিয়র্স, ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, সে সিনিয়রদের প্রতি তোমার কি সম্মান দেয় এবং জুনিয়রদের প্রতি কি দেয়? তোমার মায়া, মানে ভালোবাসা প্রদর্শন করে। অ্যাফেকশনেট বলতে বোঝায় ভালোবাসা পূর্ণ, ঠিক আছে। অ্যান্ড রেসপেক্টফুল বলতে কি বোঝায়? তোমার সম্মান নিয়ে একটা অবস্থান সে মেনটেন করে। দুটোই অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও কি আমাদের অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে। সো শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স, ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। সো সিনিয়র এবং জুনিয়রের প্রতি কি সম্মান দেখায় এবং কি ভালোবাসা প্রদর্শন করে। এরপরে দেখো, শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, ড্যাশ ইজ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, সে তার বিহেভিয়ার দিক থেকে একদমই কি সিম্পল, ড্যাশ ইজ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, কিন্তু তার যে নীতি আছে ওই নীতির প্রতি সে একদমই অনেক বেশি অনেক বেশি কি স্ট্রং অবস্থান করে। ড্যাশ এভরিওয়ান লাভস হার, সবাই তাকে তাই ভালোবাসে, সবাই তাকে ভালোবাসে। তো দেখো এখানে কি হতে পারে ভাইয়া, আমরা দেখি এখানে কি বলেছে। ওকে, দেখো কি বলেছে এখানে। সো রুমা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 10, সে ক্লাস 10-এর শিক্ষার্থী। ড্যাশ শি ইজ মেরিটোরিয়াস, তুমি অর্থগুলো দেখবা, বাক্যের অর্থগুলো কিন্তু খুব প্রয়োজন। ড্যাশ শি ইজ মেরিটোরিয়াস, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে মানে মেধাবী, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে তার মেধা নিয়ে কি করে না? কখনো গর্ববোধ করে না। সো আমি যদি এখানে বলি যদিও সে মেরিটোরিয়াস, আমরা কি বলি মাঝে মধ্যে কথাবার্তা বলি না যে যদিও সে অনেক পড়ে পরীক্ষায় ফেল করে, তাহলে যদিও সে পড়ে, সে পাশ করার কথা না, পরীক্ষাতে ফেল করে, তাহলে যদিও বা সত্ত্বেও দিয়ে বেসিক্যালি বিপরীত অর্থ প্রকাশ করা হয়, যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় না, এমনটা বোঝানোর ক্ষেত্রে যদিও বা সত্ত্বেও বোঝায়। যদিও সে প্র্যাকটিস করে, সে প্রতিদিন আউট হয়ে যায় অল্প রানেই, তাহলে প্র্যাকটিস করলে বেশি রান হওয়ার কথা কিন্তু অল্প রান আউট হচ্ছে, পার্থক্যটা কিন্তু ব্যবহৃত হয়, মানে দুটো বাক্যের মধ্যে বেসিক পার্থক্য দেখা দেবে, যেমনটা অর্থ হওয়া উচিত বিপরীত অর্থ তোমার সেখানে প্রকাশিত হবে। সো দেখো তার মেরিট আছে, মেরিট থাকলে কি সেটা গর্ববোধ করবে না? তুমি ভালো রেজাল্ট করলে একটু ভাবসাব নিয়ে চলো না, চলি তো আমরা, বা চলি, মানে চলা উচিত না, বাড়িতে অনেকেই চলি আমরা। সো তার মেরিট আছে, তার গর্ববোধ করা উচিত, কিন্তু সে কখনোই কি গর্ববোধ করে না। তাহলে দেখো এখানে কি যদিও সে মেরিটোরিয়াস, যদিও সে মেধাবী, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে তার মেধা নিয়ে কখনোই কি তোমার হচ্ছে গর্ব করে না। তাহলে কি এখানে দো লিখতে পারি না আমরা? যদিও অর্থে, যদিও কি বিপরীত অর্থ দেয়, যদিও বা সত্য, অলদো মানে অলদো, দুইটা কিন্তু আমরা এখানে লিখতে পারি। অলদো যদিও অর্থে কিন্তু এখানে অর্থ দিচ্ছে। আচ্ছা, শি ইজ হেল্পফুল টু অল, সে সবার প্রতি কি সাহায্যপূর্ণ অবস্থান রাখে। ড্যাশ এনি স্টুডেন্ট কামস টু হার এনি প্রবলেম, যদি কোনো শিক্ষার্থী আসে, দেখো যদি কোনো শিক্ষার্থী তার কাছে আসে কোনো সমস্যা নিয়ে, শি ট্রাইস টু হেল্প হিম অর হার, তাহলে ইফ আই স্টুডেন্ট বা হোয়েন এভার, বলছে ইফ হতে পারে এখানে, যদি কোনো শিক্ষার্থী আসে,
যদি কোনো অর্থ দেখো, ড্যাশ এনি স্টুডেন্ট উইক স্টুডেন্ট কামস টু হার, কোনো উইক স্টুডেন্ট যদি তার কাছে আসে, যদি কোনো উইক স্টুডেন্ট তার কাছে আসে, যদি অর্থ প্রকাশ করছে না, সে তাদেরকে সাহায্য করে, তাহলে যদি আসে, যদি এখানে আনসার হইতে পারে না, হইতে পারে। অথবা যখনই কোনো উইক স্টুডেন্ট তার কাছে আসে তখনই সে তাদেরকে সাহায্য করে, এটা হইতে পারে না ভাইয়া? দেখো, যখনই কোনো শিক্ষার্থী তার কাছে আসে সে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে, তাহলে যখনই আসে তখনই সাহায্য করার চেষ্টা করে, তাহলে যখনই অর্থ কি ভাই এখানে আমাদের হোয়েন এভার হইতে পারে না ভাইয়া? হোয়েন এভার কি হইতে পারে না? হইতে পারে। তাহলে যখনই আসে তখনই সাহায্য করে, সো হোয়েন এভার। যদি অর্থ কি আমি এখানে ইফ ইউজ করতে পারি, তবে এখানে হোয়েন এভারটা বেশি বেটার হবে। কেন বেটার হবে? কারণ ইফ থাকলে পরবর্তী অংশে শ্যাল উইল থাকতে হয়, শ্যাল উইল কন্ডিশনাল অনুযায়ী শ্যাল উইল থাকতে হয়, কিন্তু এখানে শ্যাল উইল নাই। বাট স্টিল এটাকে আমরা জিরো কন্ডিশনাল ধরেও কি ইফ দিয়ে করতে পারি, সমস্যা নাই। তবে হোয়েন এভার দিয়ে করলে বেশি ভালো। শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। তাহলে শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স, সে সিনিয়রদের প্রতি সম্মান দেখায় এবং অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, তাহলে অ্যান্ড হতে পারেন এখানে, অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। অথবা তুমি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে পারো না, অ্যাজ ওয়েল অ্যাজ একই অর্থ কিন্তু তোমার এখানে দিচ্ছে, মানে সংযুক্ত করতেছে না। আমরা বলি না আমি এটাও করি ওইটাও করি, তাহলে যখন এটাও করি ওইটাও করি তখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে পারি না ভাই? এখানে আমরা লিখতে পারি। বা তোমার অ্যান্ড দিয়ে যুক্ত করি না কোনো জিনিসকে, তাহলে সে সিনিয়রদের প্রতি রেসপেক্টফুল এবং জুনিয়রদের প্রতি কি অ্যাফেকশনেট, যুক্ত করার অর্থ তোমার এখানে ব্যবহৃত হচ্ছে। সো অ্যান্ড অথবা কি অ্যাজ ওয়েল অ্যাজ। এরপরে দেখো, এই যে এখানে আনসার দেওয়া আছে হোয়েন এভার, হোয়েন বা ইফ কিন্তু হচ্ছে, অলদো বা দো, এখানে অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজও কিন্তু হতে পারছে। আচ্ছা, এরপর দেখো, শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার ড্যাশ ইজ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। সে বিহেভিয়ারের দিক থেকে সিম্পল, কিন্তু প্রিন্সিপালের দিক থেকে স্ট্রিক্ট। দেখো কিন্তু চলে আসতেছে, কিন্তু আসতেছে না, কিন্তু বিপরীত অর্থ না। প্রিন্সিপাল সিম্পল কিন্তু জায়গা মতো সে স্ট্রিক্ট, তাহলে কিন্তু আসতেছে, কিন্তু আমি এখানে বাট ইউজ করতে পারি না, এখানে কিন্তু বাট ইউজ করা যায়। বাট স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, নীতির প্রতি অনর। ড্যাশ এভরিওয়ান লাভস হার, তাই সবাই তাকে ভালোবাসে। তাই অর্থ চলে আসতে না ভাইয়া, তাই। তাহলে তুমি এখানে সো লিখতে পারো, সো। বা দ্যাট ইজ হোয়াই, তুমি এখানে দ্যাটস হোয়াই লিখতে পারো না, সো। বা কি আমি এখানে দ্যাটস হোয়াই লিখতে পারি না? আমরা পারি। দ্যাটস হোয়াই, সো সবাই তাকে পছন্দ করে। দেখো, সো দেয়ারফোরও লিখতে পারো তুমি এখানে, দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, বা ফর দিস রিজন, কত কিছুই তো হয়। সো এখানে আনসার হইতে পারে, দেয়ারফোর হইতে পারে, দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, ফর দিস রিজন, সব কিছু কিন্তু আমাদের এখানে সঠিক আনসার হিসেবে কাউন্টেড হবে। সব কিছু দিয়ে কি বোঝায়? তাই বোঝায়, তাই। সো লাস্টে তুমি বাংলা অর্থ করবা। ইংরেজির মজা হচ্ছে বাংলা করে তুমি ইংলিশে করতে পারবা, সমস্যা নাই। তো করে দেখো তোমার কেমন লাগে। তাহলে তুমি সো তাই অর্থ প্রকাশ করছে, দেয়ারফোর তাই, দিস ইজ হোয়াই এই জন্যে, দ্যাট ইজ হোয়াই এই জন্যে, বা ফর দিস রিজন এই কারণে, সবাই তাকে পছন্দ করে, ভালোবাসে। অনেক অর্থ কিন্তু এখানে হচ্ছে ভাইয়া। তাহলে বাক্যের সাথে বাক্যের, আগের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্কটা কি, টোনটা কি, বাংলায় চিন্তা করে টোনটা করবা, তারপরে তুমি এখানে উত্তরটা করতে পারবা। অলরাইট, আমরা ঢাকা বোর্ড 25 বা রাজশাহী বোর্ড 17 বুঝতে পারলাম। আমরা পরবর্তী বোর্ডে যাই, ময়মনসিংহ বোর্ড 2025 আমরা এখন সলভ করব। ময়মনসিংহ বোর্ড 2025 সালে কি বলেছে আমরা একটু দেখার চেষ্টা করি ভাইয়া। আচ্ছা, কানেক্টরস, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। ডিটেলসে পড়াচ্ছি যেন সব কিছু তোমাদের সমাধান হয়ে যায়, সলভ হয়ে যায়। লোডশেডিং রেফার্স টু স্টপিং দ্য সাপ্লাই অফ ইলেকট্রিসিটি ফর আ পিরিয়ড অফ টাইম ইন আ সার্টেন এরিয়া। সো সার্টেন বলতে বোঝায় নির্দিষ্ট। সো বলতে নির্দিষ্ট একটা জায়গায় যখন পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট কোনো সময় ধরে, নির্দিষ্ট কোনো জায়গায় যখন একটা সময় ধরে কারেন্ট থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, তখন ওই সময়টাকে বলা হয় বেসিক্যালি কি আমাদের লোডশেডিং। ওকে, ইট ইজ আ গ্রেট কার্স ড্যাশ পিপল হ্যাভ গট ইউজড টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ। মানে ইট ইজ আ গ্রেট কার্স, এটা হচ্ছে একটা বড় ধরনের অভিশাপ। ড্যাশ পিপল হ্যাভ গট ইউজড টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ, মানে তোমার পিপল হ্যাভ, বিকজ মানুষ তোমার হচ্ছে এখন ইলেকট্রিসিটি মানে বিদ্যুতের প্রতি অভ্যস্ত হয়ে পড়েছে, তাই না? গট ইউজ, দেখো গট ইউজ টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ, মানে বিদ্যুৎ প্রবণ, বিদ্যুৎ সম্পন্ন জীবন। ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড বলতে বোঝায় বিদ্যুৎ সম্পন্ন, মানে কারেন্ট সম্পন্ন, ইলেকট্রিসিটি সম্পন্ন জীবনে মানুষ অভ্যস্ত হয়ে পড়ছে। বিদ্যুৎ না থাকলে মানুষ এখন খুব ঝামেলায় ফেস করে, খুব অসুবিধার মধ্যে পড়ে। ইট অকার্স ড্যাশ দ্য পাওয়ার, ইট অকার্স ড্যাশ দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস ড্যাশ দ্য ডিমান্ড। সো এটা ঘটে যখন পাওয়ার জেনারেশন মানে বিদ্যুৎ কম উৎপন্ন করতে পারে, পাওয়ার কম থাকে। জেনারেশন বলতে বোঝায় উৎপত্তি হওয়া। তো যখন
পাওয়ারটা কম হয়, পাওয়ারটা কম উৎপন্ন হয়, তখন এই জিনিসটা ঘটে। ডিমান্ড মানে চাহিদার তুলনায় যখন উৎপাদন কম হবে তখনই তোমার হচ্ছে বিদ্যুৎটা কমে যাবে। যখন চাহিদার তুলনায় উৎপাদন কম হবে তখনই তোমার হচ্ছে ইলেকট্রিসিটির এই সমস্যাটা দেখা দিবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, অর্থ দেখো পরবর্তীতে, ড্যাশ আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন ড্যাশ ইলিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটি আর অলসো রেসপন্সিবল ফর ইট। মানে তোমার হচ্ছে আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, অপরিকল্পিতভাবে বিদ্যুৎ বিস্তৃত সব জায়গায়, কোনো পরিকল্পনায় বিদ্যুৎ নষ্ট হচ্ছে, আবার একটা লাইনের মধ্যে আরও একটা লাইন তোমার ঢুকে যাচ্ছে, হচ্ছে না? সো ডিস্ট্রিবিউশন ড্যাশ ইলিগাল কানেকশন, ইলিগাল কানেকশনও কি তোমার হচ্ছে এই বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য কিন্তু অনেক বেশি দায়ী। রেসপন্সিবল বলতে কি বোঝায়? দায়ী, ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ। ওকে, আমরা সলভ করি, অর্থটা বুঝতে পারলাম বিদ্যুৎ সম্পর্কে এখানে বলেছে। আমরা একটু সলভ করার চেষ্টা করি কি বলেছে দেখো। লোডশেডিং রেফার্স টু স্টপিং দ্য সাপ্লাই অফ ইলেকট্রিসিটি ফর আ পিরিয়ড অফ টাইম ইন আ সার্টেন এরিয়া। ইট ইজ আ গ্রেট কার্স ড্যাশ পিপলের জন্য, মানুষের জন্য তোমার হচ্ছে একটা অনেক বেশি অভিশাপ। ড্যাশ পিপল হ্যাভ গট ইউজড টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ। বলছে এটা, ইট ইজ আ গ্রেট কার্স ড্যাশ পিপল হ্যাভ গট ইউজ টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ। মানে এটা হচ্ছে মানুষের জন্য একটা বিশাল ধরনের কি অভিশাপ। কেন অভিশাপ? কারণ যেহেতু মানুষ ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফে মানুষ কি হয়ে গিয়েছে? অভ্যস্ত হয়ে গিয়েছে। মানে বলেছে যেহেতু মানুষ ইলেকট্রিসিটির প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই লোডশেডিং মানুষের জন্য এখন খুব অভিশাপের মতো লাগে। তোমার বিদ্যুৎ গেলে তোমার ভালো লাগে? ওয়াইফাই মানুষের লাগে না? নেট লাগে, ওয়াইফাই লাগে, পড়তে হয়, অনেক কাজ করতে হয়, বিদ্যুৎ ছাড়া সেটা সম্ভব না। সো যেখানে বিদ্যুতের প্রতি মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে, যেহেতু বিদ্যুতের প্রতি মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে, এই জন্যে তোমার হচ্ছে কি লোডশেডিং মানুষের কাছে এখন অভিশাপের মতো লাগে। তাহলে যেহেতু অর্থে দেখো এটা অভিশাপ। কেন অভিশাপ? যেহেতু যেহেতু পিপল হ্যাভ গট ইউজ টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ, যেহেতু অভ্যস্ত হয়েছে তাই এটা মানুষের জন্য মানে অভিশাপ। যেহেতু অর্থে, সো যেহেতু অর্থে কি আমাদের অ্যাজ অথবা কি সিন্স আমি এখানে লিখতে পারি। সিন্স মানেও কারণ বা যেহেতু বোঝায়। ইট অকার্স ড্যাশ দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস। এটা ঘটে, কখন ঘটে? যখন তোমার হচ্ছে পাওয়ার জেনারেশন কম হয়। তাহলে সময় বুঝেছি না ভাইয়া? এটা সময় বুঝেছে যে কখন ঘটে? যখন পাওয়ার জেনারেশন বিদ্যুৎ উৎপাদনটা কম হয় তখন। তাহলে হোয়েন, এখানে হোয়েন হতে পারে। লেস ড্যাশ দ্য ডিমান্ড, চাহিদার তুলনায় কম। তাহলে তুলনা করার ক্ষেত্রে কি বসে? দেন বসে না? তাহলে দেন, এখানে দেন দ্য ডিমান্ড। কঠিন কেন মনে করো কানেক্টরসকে ভাইয়া? অর্থটা বুঝলে তোমার একদমই সহজ। আমি কিন্তু এটা তোমাদেরকে এই প্রথম প্র্যাকটিস করাচ্ছি, আমি এটা দেখিও নাই, এটা যে আছে ভাইয়া দেখিও না একদমই। আমি প্র্যাকটিস করতে 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 ভাইয়া একদমই মুখস্থ হয়ে মানে হয়ে বোঝা যায় যে কি বসতেছে এখানে, পড়াতে পড়াতে প্র্যাকটিস করতে করতেছো। তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, তোমার টিচার হওয়ার প্রয়োজন নাই, প্র্যাকটিস করলেই তোমার এটা সম্ভব সলভ করা। তাহলে এখানে দেন কম্পেয়ার করছে বিধে এখানে কি আমরা এখানে দেন লিখলাম। ওকে, দেখেন আনসার দেওয়া আছে এখানে অ্যাজ, সিন্স, বিকজও দিল, এখানে হোয়েন দিল, দেন দিল, ডান। এরপরে কি বলেছে দেখো যে ড্যাশ আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন ইলিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটি আর অলসো রেসপন্সিবল ফর ইট। সো প্রথমত বলেছে কারণগুলো কি বলছে। প্রথম কারণটা ছিল হচ্ছে যদি উৎপাদন কম হয় তখন বিদ্যুৎ আমাদের লোডশেডিং দেখা যায়। আরও কিছু কারণ আছে, উৎপাদন কম হয় একটা কারণ, এটার উপরে আরও কারণ আছে। আরও কারণগুলো কি? ড্যাশ আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, তোমার হচ্ছে অপরিকল্পিত তুমি যদি বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করো দাও, তাও কিন্তু লোডশেডিং হয়। তাহলে প্রথমত হচ্ছে চাহিদার তুলনায় কম উৎপাদন, এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে অপরিকল্পিত ডিস্ট্রিবিউশন, এটাও কি একটা কারণ, এটাও কি আমাদের আরও একটা কারণ। তাহলে দুইটা কারণ মানে একের অধিক কারণকে বুঝেছে না, অধিকন্তু একের অধিক। একের অধিক যদি বুঝাই তখন সেখানে আমরা কি ইউজ করতে পারি? মোর ওভার ইউজ করতে পারি না? মোর ওভার, যেমন সে পরীক্ষাতে ফেল করছে, আবার সে কি তোমার হচ্ছে হাতও ভেঙে ফেলছে। পরীক্ষাতে ফেল করছে, কথার কথা, সাপোজ সে তোমার পরীক্ষাতে খারাপ রেজাল্ট করছে, হ্যাঁ, এটা একটা খারাপ কাজ। আবার সে আমার সাথে খারাপ বিহেভও করতেছে, এটা একটা খারাপ কাজ। তাহলে ও মোর ওভার সে আমার সাথে খারাপ বিহেভ করেছে। হি মিসবিহেভড উইথ মি, খারাপ বিহেভ করেছে। তার মানে যে মিসবিহেভড করেছে এটা কি তার একটা অধিকন্তু। রেজাল্ট খারাপ করা একটা কাজ, মিসবিহেভ আর একটা কাজ। তো যখন আমরা এক্সট্রা করে বাড়তি কোনো জিনিস করি তখন সেখানে মোর ওভার লিখি না। বাকি লিখতে পারি তোমার হচ্ছে বিসাইড লিখতে পারি না ভাইয়া? বিসাইডস, তাছাড়া বিসাইডস লিখতে পারি না। আচ্ছা, বা এডিশনাল লিখতে পারি না ভাই? অ্যাডিশনালি,
এটাও কি এক্সট্রা করে কোনো জিনিসকে বোঝায় অ্যাডিশনালি। সো আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন ড্যাশ ইলিগাল কানেকশন, আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইলিগাল কানেকশন, এখানেও কি আবার যুক্ত করতেছে অ্যান্ড ইলিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটি আর রেসপন্সিবল ফর ইট। এখানেও কি তোমার অনেকগুলো কারণকে বুঝাইছে। প্রথমত হচ্ছে মানে চাহিদার তুলনায় কম উৎপাদন, এরপর তোমার হচ্ছে অপরিকল্পিত ডিস্ট্রিবিউশন, এবং তারপর হচ্ছে ইলিগাল কানেকশন থাকলেও কি বিদ্যুতের লোডশেডিং দেখা যায়। সো এখানে অ্যান্ড যুক্ত করার ক্ষেত্রে, কোনো জিনিস যুক্ত করার ক্ষেত্রে বাড়তি বুঝাইতে আমরা এই কানেক্টরস অ্যান্ড, বিসাইড, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন টু এগুলো লিখতে পারি। সো দেখো এখানে আনসার কি আছে, আই ডোন্ট নো। মোর ওভার, ইয়েস, বিসাইডস, ইনফ্যাক্ট, ও অ্যাকচুয়ালি ওখানে বলছে, অ্যাকচুয়ালি বলতে পারো তুমি, ইনফ্যাক্ট বলতে পারো, অ্যান্ড বলতে পারো, যেটাই বলো না কেন তোমার আনসার সঠিকই হচ্ছে কিন্তু এখানে। ওকে, সো দুইটা বোর্ড আমরা এখানে কমপ্লিট করলাম। আমরা পরবর্তীতে আরও কিছু ক্লাস আমরা দিব ভাইয়া। সো আমরা প্রত্যেকটা টপিকে দুটো দুটো করে বোর্ড আগাবো, দুইটা দুইটা করে বোর্ড আমরা সেখান থেকে কমপ্লিট করব, অনেকগুলো দুটো দুটো করে বোর্ড, ঠিক আছে। সো আমরা আজকে দুইটা বা তিনটা বা যদি সম্ভব হয় আরও একটু বেশি ক্লাস দিব আমরা, বাট দুটো দুটো করে প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় তোমার জন্য সহজ হবে প্র্যাকটিস করতে। প্রতিদিন দুইটা করে তুমি টার্গেট রাখো, আজ থেকে 60 দিন, 2 মাস, প্রতিদিন যদি আমাদের ক্লাস আসে 2 মাসে, তাহলে চিন্তা করো তো ভাইয়া, আমাদের 2 মাসের প্রতিদিন দুইটা করে হলে 120টা বোর্ড। এতগুলো বোর্ড দরকার নাই, 50টা বোর্ড করো, এনাফ এনাফ। সো ঢাকা বোর্ড সলভ করলাম, ময়মনসিংহ বোর্ড সলভ করলাম 2025 সালের। নেক্সট বোর্ড কোয়েশ্চেন, কানেক্টরস বলো, অন্যান্য ক্লাসগুলো আপলোড হবে, সেই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করতে হবে, শিখতে হবে, দেখতে হবে, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে একসাথে সবাই মিলে আমরা ক্লাসগুলো করব। আমাদের প্রিপারেশন অনেক 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 ভালো হবে, এবং বোর্ড পরীক্ষাতে ইংরেজি যে কতটা সহজ লাগবে সেই জিনিস লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো, এবং সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করছি। তোমরা একটু মানে একাত্মবোধ হয়ে একসাথে কাজগুলো করতে পারলে তোমাদের জন্য বেটার, এবং প্রিপারেশন যদি ভালো হয় পরীক্ষাতে ভালো রেজাল্ট আনতে খুবই খুবই হেল্পফুল হবে, সহজ হবে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, এবং ক্লাসটা বুঝতে পারছো কি না, কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানাতে হবে, সো দ্যাট বুঝতে পারবো না সব কিছু আমাদের সুন্দর মতো করে এগোচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস, টেক কেয়ার, দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।